হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 7 বা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় 4-এর বিষয়বস্তু পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। ক্লাস 7-এর অধ্যায় 4-এর বিষয়বস্তু হলো পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা। চ্যাপ্টারটা একটু বড়, আমরা 5 থেকে 6টা ক্লাসের মধ্যে চ্যাপ্টারটাকে কমপ্লিট করার চেষ্টা করব। প্রথমে আসি নামে। চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা। তাহলে দেখো, পদার্থ বলতে আমরা কি বুঝি? আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের যে জিনিসপত্র সবই কিন্তু পদার্থ। তাহলে পদার্থের সংজ্ঞা বলতে গেলে আমরা বলতে পারি যার ভর আছে, অর্থাৎ কিছু পরিমাণ জড় পদার্থ আছে যার মধ্যে, আয়তন আছে অর্থাৎ কিছুটা জায়গা জুড়ে থাকে, জাড্য ধর্ম আছে বা জড়তা ধর্ম আছে অর্থাৎ স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করতে চাইলে বাধা দেয় যে, এবং যা ইন্দ্রিয় গ্রাহ্য অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে, পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, এদের সাহায্যে আমরা অনুভব করতে পারি তাদেরই বলা হয় পদার্থ। এরপর বস্তু কি? দেখো, বস্তু এক ধরনের পদার্থ যাদের নির্দিষ্ট আকৃতি আছে। তাহলে বস্তুর মধ্যেও কিন্তু আমরা এই 4টে ধর্ম পাই। বস্তুরও ভর আছে, বস্তুরও আয়তন আছে, বস্তুর জাড্য ধর্ম আছে এবং বস্তু ইন্দ্রিয় গ্রাহ্য, তার সঙ্গে বস্তুর কিন্তু নির্দিষ্ট আকৃতিও আছে। যেমন আমি যদি জিজ্ঞেস করি তোমাদের যে একটা গাছের গুঁড়ি আর চেয়ার, এর মধ্যে কোনটা পদার্থ কোনটা বস্তু? তাহলে গাছের গুঁড়ি হলো পদার্থ, কিন্তু চেয়ার, গাছের ওই গুঁড়ির কাঠ থেকেই চেয়ার তৈরি, কিন্তু চেয়ারের নির্দিষ্ট আকৃতি আছে, তাই চেয়ার হলো বস্তু। বোঝা গেল? এরপর আসি, দেখো মৌলিক, যৌগিক এবং মিশ্র পদার্থ কাকে বলে। তোমরা দেখো ছকে দেখতে পাচ্ছ, পদার্থকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, বিশুদ্ধ পদার্থ এবং মিশ্র পদার্থ। বিশুদ্ধ পদার্থ মানে, বিশুদ্ধ পদার্থ হলো যার মধ্যে কোনো অশুদ্ধি নেই, এক ধরনেরই পদার্থ দিয়ে সেটা তৈরি। আর মিশ্র পদার্থ হলো দুই বা ততোধিক পদার্থের সংমিশ্রণে যে পদার্থটা তৈরি তাকে বলা হয় মিশ্র পদার্থ। দেখো, এই যে বিশুদ্ধ পদার্থকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থকে ভাঙলে শুধুমাত্র সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, প্ল্যাটিনাম, টিন, লেড, এগুলো মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কাকে বলে? দুটো বা তার বেশি, দুই বা ততোধিক মৌলিক পদার্থ যদি একটা নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়ে একটা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করে তাকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন কার্বন ডাই অক্সাইড, এটা কি কার্বন এবং অক্সিজেন দুটো মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়ে একটা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করেছে। জল, সালফার ডাই অক্সাইড, এগুলো হচ্ছে যৌগিক পদার্থ। এই যে মৌলিক পদার্থ, ছকে দেখো, একে আবার 4টে ভাগে ভাগ করা যায়। কি কি? ধাতু, অধাতু, ধাতুকল্প এবং নিষ্ক্রিয় গ্যাস। ধাতু কাদের বলি? তোমরা দেখে থাকবে তামা, লোহা, টিন, তাই তো? এগুলো হচ্ছে ধাতু। তাহলে ধাতু কাদের বলে? যে সমস্ত পদার্থ সাধারণ অবস্থায় কঠিন হয়, উজ্জ্বল হয়, এগুলো সাধারণত তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী, এবং আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, এদেরকে বলা হয় ধাতু। ধাতু আমরা দেখেছি লোহা, এক্ষুনি উদাহরণগুলো বললাম, রূপা, সোনা, পারদ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে ধাতু। এবার আসি অধাতুর কথায়। অধাতু কাকে বলে? এগুলো সাধারণত তরল বা গ্যাসীয় পদার্থ হয়, অনুজ্জ্বল, উজ্জ্বল নয়, তাপ এবং বিদ্যুতের কুপরিবাহী, ভঙ্গুর, যদি আঘাত করা হয় তাহলে কিন্তু ভেঙে যায়, কোনো ধাতব শব্দ কিন্তু উৎপন্ন হয় না, এদের বলা হয় অধাতু। যেমন অক্সিজেন, ফ্লুরিন, সালফার, ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। এগুলো সবই কিন্তু মৌল, মৌলেরই ভাগ, ধাতু অধাতু।
ধাতু কল্প কাদের বলে? যাদের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের গুণই বর্তমান থাকে তাদেরকে বলা হয় ধাতু কল্প। যেমন অ্যান্টিমনি, আর্সেনিক, জার্মেনিয়াম, সিলিকন, বোরন ইত্যাদি। আর একটা ভাগ হলো মৌলের, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, যে গ্যাসগুলো কারোর সঙ্গে বিক্রিয়া করে না। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস। বোঝা গেল ব্যাপারটা? একইভাবে মিশ্র পদার্থকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সমসত্ব আর অসমসত্ব। সমসত্ব মিশ্র পদার্থ কোনগুলো? সাধারণত দ্রবণগুলো হয় সমসত্ব মিশ্র পদার্থ। সমসত্ব কথাটার মানে হচ্ছে এর প্রত্যেকটা অংশের গঠন এবং উপাদান একই। আর অসমসত্ব মিশ্র পদার্থ কাদের বলে? যাদের প্রত্যেকটা অংশের গঠন এবং উপাদান একই নয়। একে আবার দুভাগে ভাগ করা যায়, কলয়েড, এর উদাহরণ হচ্ছে দুধ, রক্ত, এগুলো কলয়েড, এবং প্রলম্বন, যেমন ঘোলা জল। বর্ষাকালে যে জলটা আসে ঘোলা জল, দেখবে কিছুক্ষণ রেখে দিলে যে কাদাটা তলায় থিতিয়ে পড়ে, একে বলা হয় প্রলম্বন। কলয়েডের ক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ রেখে দিলেও এখানে যে দ্রাব্য পদার্থ তলায় থিতিয়ে পড়ে না। তাহলে ব্যাপারটা বোঝা গেল? তাহলে দেখো, মৌলিক, যৌগিক এবং মিশ্র পদার্থ এর সংজ্ঞা বা কাকে বলে ব্যাপারটা আমরা বুঝলাম। মৌলিক পদার্থের উদাহরণগুলো বললাম, সোডিয়াম Na, পটাশিয়াম K, ক্যালসিয়াম ক্যাপিটাল সি স্মল এ, ফ্লোরিন F, ক্লোরিন ক্যাপিটাল সি স্মল এল, এগুলো কিন্তু মৌলিক পদার্থ। যৌগিক পদার্থের উদাহরণ দেখো, জল H2O, কার্বন ডাইঅক্সাইড CO2, এগুলো যৌগিক পদার্থের উদাহরণ। আর মিশ্র পদার্থের উদাহরণ বলতে পারি আমরা শরবত, এছাড়াও দুধ, রক্ত, ঘোলা জল, এগুলো মিশ্র পদার্থের উদাহরণ। এরপরে ধাতু এবং অধাতু বলতে কি বোঝো? উদাহরণ দাও। এই ব্যাপারটা আমরা আলোচনা করলাম। ধাতু কাকে বলে? যে সমস্ত পদার্থ সাধারণ অবস্থায় কঠিন, উজ্জ্বল, তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী, আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, সেগুলো হচ্ছে ধাতু। তাহলে কয়েকটা ধাতব মৌলের নাম আমরা কি কি বলতে পারি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, এগুলো কিন্তু ধাতব মৌল। অধাতব মৌল কোনগুলো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো হচ্ছে অধাতব মৌল বা অধাতু। এখন এই যে মৌলের কথা আমরা দেখলাম, এই মৌলগুলোর মধ্যে প্রাকৃতিক মৌলের সংখ্যা কটা? দেখো, মোট মৌলের সংখ্যা 118টি হলেও প্রকৃতিতে আমরা 92টা মৌলকে দেখতে পাই। আরও কিছু মৌল রয়েছে যেগুলো তেজস্ক্রিয় মৌল, এবং আরও কিছু মৌল রয়েছে যেগুলো প্রকৃতিতে তেমন দেখা যায় না, কৃত্রিমভাবে আবিষ্কৃত বেশ কিছু মৌল আমরা শেষের দিকে পাই। এই যে প্রাকৃতিক মৌল 92টি, এদের মধ্যে কয়টি মৌল নানান যৌগের আকারে জীবদেহে থাকে? মাত্র 16টি মৌল। তাহলে জীবদেহে যে এত ধরনের যৌগ তৈরি হয়, এই যৌগগুলো তৈরি হয় মাত্র 16টা মৌল দিয়ে। দেখো, পদার্থের বিভিন্ন ভাগগুলো আমরা দেখলাম গঠনগতভাবে, কিন্তু উৎপত্তিগতভাবে যদি আমরা বলি পদার্থ কয় প্রকার ও কি কি, তাহলে আমরা আরও একটা ভাবে বলতে পারি জৈব পদার্থ এবং অজৈব পদার্থ। যে সমস্ত পদার্থগুলো জীবদেহে উৎপন্ন হয় তাদেরকে বলা হয় জৈব পদার্থ, আর যেগুলো জীবদেহে উৎপন্ন হয় না, প্রকৃতিতে পাওয়া যায়, সেগুলো হচ্ছে অজৈব পদার্থ। উৎপত্তিগতভাবে আমরা পদার্থকে এইভাবে দুই ভাবে ভাগ করতে পারি। আচ্ছা, এরপর দেখো, আমরা সেকেন্ড স্লাইডে চলে আসি। দেখো, তোমরা কোয়েশ্চেনগুলো দেখো যে আমরা কোন কোন কোয়েশ্চেন নিয়ে এরপর আলোচনা করব। এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, মানবদেহের ওজনের প্রায় 97% হলো 4টে মৌলের মিলিত ভর। তাহলে মানবদেহের যে ওজন, তার 100 ভাগের প্রায় 97 ভাগ মাত্র 4টে মৌল দিয়ে গঠিত। এই মৌলগুলো কি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে জৈব পদার্থ মানে তার মধ্যে কিন্তু কার্বন থাকবেই। কার্বন হচ্ছে মূল উপাদান যে কোনো জৈব পদার্থের। এর সঙ্গে হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই মাত্র 4টে মৌল দিয়েই কিন্তু মানবদেহের ওজনের প্রায় 97% গঠিত। 100 ভাগের 97 ভাগ। বোঝা গেল? এর পরের প্রশ্নে আসি। দেখো, 3টি অধাতব মৌলের নাম লেখো যাদের পরিমাণ পৃথিবী পৃষ্ঠ থেকে মানবদেহে বেশি।
ছক একটা তোমরা দেখতে পাচ্ছ, ছকটা একটু দেখো। এখানে মানুষের দেহে মৌলের ওজনানুপাতিক শতাংশ দেওয়া আছে এবং পৃথিবী পৃষ্ঠে মৌলদের ওজনানুপাতিক শতাংশ দেওয়া আছে। মানে কি, ওজন অনুপাতে 100 ভাগের মধ্যে কত ভাগ মানুষের দেহে রয়েছে এবং 100 ভাগের মধ্যে কত ভাগ ওজন অনুপাতে পৃথিবী পৃষ্ঠে রয়েছে। ভালো করে দেখো, মানুষের দেহে অক্সিজেন আছে 61.42%। পৃথিবী পৃষ্ঠে তার পরিমাণ 46.6%। তাহলে দেখেই বোঝা যাচ্ছে অক্সিজেনের পরিমাণ কিন্তু মানুষের দেহে বেশি পৃথিবী পৃষ্ঠের তুলনায়। কার্বন দেখো 22.85% আছে মানুষের দেহে। পৃথিবী পৃষ্ঠে কিন্তু কার্বনের ওজনানুপাতিক শতাংশ 1%-এরও কম। অর্থাৎ মানুষের দেহে কিন্তু কার্বনের পরিমাণও পৃথিবী পৃষ্ঠের চেয়ে বেশি। একইভাবে হাইড্রোজেন দেখো 4 নম্বরে খেয়াল করো, 9.99% রয়েছে মানুষের দেহে, কিন্তু পৃথিবী পৃষ্ঠে হাইড্রোজেনের পরিমাণও প্রায় 1%-এর কম। তাহলে আমরা 3টে মৌল দেখতে পেলাম। কি কি বলো? অক্সিজেন, কার্বন এবং হাইড্রোজেন, যাদের পরিমাণ মানুষের দেহে বেশি পৃথিবী পৃষ্ঠের তুলনায়। বোঝা গেল? বাকিগুলো একটু দেখে রাখবে। এরপর আসি, দেখো জীব অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করতে পারে। তাহলে জীবই একমাত্র যে বিভিন্ন অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করতে পারে, কিন্তু জড়তা পারে না। একটা উদাহরণ দাও। দেখো, একটা খুব ভালো উদাহরণ হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ পদ্ধতিতে কি ঘটে? উদ্ভিদের আমরা জানি বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, মাটি থেকে জল শোষণ করে। পাতায় ক্লোরোফিলের উপস্থিতিতে, পাতায় ক্লোরোফিল থাকে বা সবুজ পাতায় সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু এই কার্বন ডাই অক্সাইড এবং জল পরস্পর বিক্রিয়া করে তৈরি করে গ্লুকোজ C6H12O6। এটা কিন্তু একটা জৈব পদার্থ, যেটা উদ্ভিদেরা তৈরি করতে পারছে অজৈব পদার্থ কার্বন ডাই অক্সাইড এবং জল থেকে। তাই তো? কি তৈরি করলো? জৈব পদার্থ গ্লুকোজ, যেটা জীব বা উদ্ভিদরা তৈরি করতে পারে। এটা কিন্তু জড়ও পারে না। বোঝা গেল? আরো একটা প্রশ্ন দেখো, শুধুমাত্র মানব দেহ নয়, মানব দেহের ওজনের প্রায় 97% মাত্র 4টে মৌল দ্বারা গঠিত হয়: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এবারে বলছে শুধুমাত্র মানব দেহ নয়, বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, সপুষ্পক উদ্ভিদ, এদের দেহেও কিন্তু 4টে মৌলেরই প্রাধান্য দেখা যায়। তাহলে যে কোনো জীবদেহ, তার মধ্যে আমরা দেখি 4টে মৌলেরই প্রাধান্য দেখা যায়। সেগুলো কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাই তো? এরপর স্লাইড নম্বর 3-এ চলে এসো। তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। একবার দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নে আসি। প্রাণ রক্ষার ক্ষেত্রে অক্সিজেনের পর যে যৌগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা কি? তাহলে আমরা তো দেখলাম যে বেঁচে থাকার জন্য কিন্তু প্রাণীদের বা জীবদের প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পরই যে যৌগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে জল। জল ছাড়া কিন্তু জীবদেহ বেঁচে থাকতে পারে না, জীবেরা বেঁচে থাকতে পারে না। মানুষের দেহে জলের পরিমাণ কত শতাংশ? দেখো, প্রায় 70%, অর্থাৎ 100 ভাগের মধ্যে প্রায় 70 ভাগই জল। এবার এই যে জল, এই জলের মধ্যে 4 ভাগের 3 ভাগ জল থাকে কোষের মধ্যে, আর বাকি জল থাকে রক্তে। মহিলাদের তুলনায় পুরুষদের দেহে কত শতাংশ জল বেশি থাকে? আর এ থেকে তুমি কি সিদ্ধান্ত করতে পারো? মহিলাদের তুলনায় দেখা গেছে পুরুষদের দেহে প্রায় 10%, মানে 100 ভাগের মধ্যে 10 ভাগ জল পুরুষদের দেহে বেশি থাকে। এ থেকে কি সিদ্ধান্ত করা যায়? যে পুরুষদের শরীরে ফ্যাটের পরিমাণ কম, মহিলাদের ফ্যাট বেশি। যাদের দেহে ফ্যাটের পরিমাণ বেশি তাদের কিন্তু শরীরে জলের পরিমাণ কম থাকে। তাহলে দেখা যাচ্ছে পুরুষদের দেহে জলের পরিমাণ বেশি, তার মানে পুরুষদের ফ্যাটের পরিমাণ কম, মহিলাদের ফ্যাটের পরিমাণ সাধারণত বেশি হয়। ওজনের শতাংশের বিচারে কাদের দেহে জলের পরিমাণ বেশি, বয়স্ক না শিশু? দেখা গেছে শিশুদের দেহে কিন্তু জলের পরিমাণ বেশি থাকে বয়স্কদের তুলনায়। আর রোগা আর মোটা, এদের মধ্যে কাদের দেহে জলের পরিমাণ বেশি থাকে? দেখা গেছে মোটাদের তুলনায় রোগাদের দেহে জলের পরিমাণ বেশি থাকে। এরপর চলে এসো পরের প্রশ্নে। 3টি জলজ উদ্ভিদের নাম লেখো। জলজ উদ্ভিদ মানে
সেগুলো জলের ওপরে ভাসমান অবস্থাতেও থাকতে পারে বা জলের গভীরে নিচেও কিন্তু থাকতে পারে। তাহলে এমন কয়েকটা উদ্ভিদের নাম দেখো: হাইড্রেলা, ভলভক্স, ক্লামাইডোমোনাস, পানি ফল, কেল্প, ফার্ন, এগুলো সবই কিন্তু জলজ উদ্ভিদ। এরপরে আমরা আসি দেখো জীবদেহে জলের ভূমিকা উল্লেখ করো। তাহলে জলের ভূমিকা জীবদেহে উল্লেখ করতে গেলে আমরা কয়েকটা পয়েন্ট বলতেই পারি যে জল কিন্তু জীবদেহে দ্রাবক হিসেবে কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। জলের মধ্যেই কিন্তু দ্রবীভূত হয়ে বিভিন্ন পদার্থ কোষের মধ্যে যায় এবং কোষ থেকে বাইরে আসে। তাহলে এক্ষেত্রে দ্রাবক হিসেবে কে কাজ করে? জল। আমরা অন্যভাবে বলতে পারি জীবদেহে দ্রাবকের ভূমিকা পালন করে কোন যৌগ? তাহলে আনসার কি হবে? জল। এছাড়াও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে জল। শামুকের খোলক তৈরিতে কিন্তু জল উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, কারণ জলে দ্রবীভূত ক্যালসিয়াম আয়ন এবং কার্বন ডাইঅক্সাইড একে কাজে লাগিয়ে কিন্তু শামুক ঝিনুকেরা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, যেটা খোলক রূপে তাদের দেহে তৈরি হয়। আর জলে দ্রবীভূত যে অক্সিজেন, সেই অক্সিজেনকে ব্যবহার করেই তো জলজ প্রাণীরা বেঁচে থাকে। তাহলে জীবদেহে তো জলের ভূমিকা রয়েইছে। এছাড়াও জলের মধ্য দিয়ে কিন্তু সূর্যালোক যেতে পারে। সেই সূর্যালোক কিন্তু জলের মধ্যে অবস্থিত যে বিভিন্ন উদ্ভিদ তাদের সালোক সংশ্লেষের কাজে সাহায্য করে। তাহলে জীবদেহে জলের কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এরপর আসি দেখো শামুক ঝিনুকদের দেহের বাইরের শক্ত খোলসটি কি দিয়ে তৈরি হয়? এক্ষুনি আলোচনা করলাম, এটা তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট CaCO3 দ্বারা। জলে দ্রবীভূত যে ক্যালসিয়াম আয়ন এবং কার্বন ডাইঅক্সাইড একে কাজে লাগিয়ে শামুক এবং ঝিনুকেরা এই যৌগটা তৈরি করে। এরপর আসি পরের স্লাইডে। তোমরা একটু দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলো নিয়ে এরপর আমরা আলোচনা করব। দেখো মানবদেহের অতি প্রয়োজনীয় কয়েকটি ধাতুর নাম লেখো। তাহলে মানবদেহে কয়েকটা ধাতু যেগুলো খুব অল্প পরিমাণে দরকার, কিন্তু সেগুলো যদি না পায় জীবদেহ বা মানবদেহ, তাহলে কিন্তু নানা রকমের সমস্যা তৈরি হয়। এই ধাতুগুলো কি কি? দেখো সোডিয়াম Na, পটাশিয়াম K, Ca ক্যালসিয়াম, আয়রন বা লোহা Fe, এগুলো কিন্তু প্রচণ্ড দরকার মানব দেহের পক্ষে। এছাড়াও Ce হচ্ছে কপার বা তামা, Zn হচ্ছে জিঙ্ক বা দস্তা, Mn হলো ম্যাঙ্গানিজ, Mg হলো ম্যাগনেসিয়াম, CO হলো কোবাল্ট। তাহলে যে ধাতুগুলো মানবদেহের পক্ষে অতি প্রয়োজনীয় সেগুলো কি কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন বা লোহা, কপার বা তামা, জিঙ্ক বা দস্তা, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম এবং কোবাল্ট। বোঝা গেল? এখানে ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্ন আসে দেখো। ছোট মাছ খাওয়া ভালো কেন? ছোট মাছের মধ্যে ছোট মাছ দেখবে খাওয়ার সময় কিন্তু তার যে ছোট্ট ছোট্ট হাড়গুলো সেগুলো আলাদা করা হয় না, চিবিয়ে বাচ্চারা খেতে শিখে যায় ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে। তাহলে এই যে ছোট মাছের হাড়ে কি থাকে? ক্যালসিয়াম ফসফেট যৌগ। এই ক্যালসিয়াম ফসফেট যৌগকে কিন্তু দেহ কাজে লাগাতে পারে এবং এর ফলে দেহের মধ্যে যে ক্যালসিয়ামের চাহিদা সেটা পূরণ হয়, তাই ছোট মাছ খাওয়া ভালো। ক্যালসিয়াম ধাতু, কিন্তু ক্যালসিয়াম সরাসরি কিন্তু দেহ গ্রহণ করতে পারে না, কিছু নির্দিষ্ট যৌগের ফর্মেই কিন্তু দেহ এগুলোকে নিতে পারে। তার মধ্যে একটা হলো ক্যালসিয়াম ফসফেট, যেটা ছোট মাছের মধ্যে পাওয়া যায়। এরপর দেখো মেটে বা লিভার, এটা শরীরের পক্ষে উপকারী কেন? কেন মারা বলে মেটে খেতে, বাচ্চাদের মেটে খাওয়ায় কেন? মেটে যেটা, সেটা শরীরের মধ্যে আয়রনের চাহিদা পূরণ করে, তাই কিন্তু মেটে বা লিভার শরীরের পক্ষে উপকারী। অনেক সময় ডাক্তারবাবুরা মাকে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে দেন, অনেককেই দেন। কেন দেন? এই যে ক্যালসিয়াম ট্যাবলেট, এর মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট এবং এর ফলে দেহে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়, তাই ডাক্তারবাবুরা মাকে অনেক সময় ক্যালসিয়াম ট্যাবলেট খেতে দেন। এরপরের প্রশ্ন দেখো, মানবদেহে এই যে আমরা পড়লাম সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং লোহা, এর কার্যকারিতাগুলো কি কি? দেখো মানবদেহে সোডিয়ামের কার্যকারিতা যদি বলি, তোমরা ছকে দেখতে পাচ্ছ, সুন্দর করে লেখা আছে, পয়েন্টগুলো তোমরা পেয়ে যাবে। একটু বুঝিয়ে দিই। দেখো যে আমাদের যে স্নায়ু বা নার্ভ,
এর সাহায্যে কিন্তু আমরা উদ্দীপনায় সাড়া দিই। তাহলে এই স্নায়ুকে উদ্দীপিত করতে এবং স্নায়ুর যে প্রবাহ তাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু সোডিয়াম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আমাদের দেহের মধ্যে অ্যাসিড ক্ষারের যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও কিন্তু সোডিয়াম কিন্তু কার্যকরী ভূমিকা গ্রহণ করে। আমাদের দেহের মধ্যে যে অভিস্রবণ চাপ বা জলের যে সাম্য বজায় রাখার ক্ষেত্রেও কিন্তু সোডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও কোষ পর্দার মধ্যে দিয়ে তোমরা জানো যে বিভিন্ন পদার্থ কিন্তু চলাচল করে কোষের ভেতরে বা কোষের বাইরে বা এক কোষ থেকে অন্য কোষে। এই কোষ পর্দার ভেদ্যতা বজায় রাখার ক্ষেত্রেও সোডিয়াম উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। এরপর আসি দেখো মানবদেহে পটাশিয়ামের কার্যকারিতা। পটাশিয়াম কি কি কাজ করে? এগুলো ধাতু, যেগুলো খুব অল্প পরিমাণে মানবদেহে দরকার, কিন্তু এগুলো যদি না পায় মানবদেহ তাহলে কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যতই আমরা ভাত, রুটি, ডিম, মাছ, মাংস খাই না কেন, এই যে ফল এবং সবজি, এগুলোর মধ্যেই কিন্তু এই মিনারেলস এবং ভিটামিনসগুলো থাকে। তাই যতই আমরা সাধারণ খাবার খাই না কেন, ফল এবং সবজি খাওয়া কিন্তু অত্যন্ত জরুরি, তাই তো? আচ্ছা, পটাশিয়ামের কার্যকারিতা দেখো। সোডিয়ামের মতনই পটাশিয়ামও কিন্তু দেহ তরলের মধ্যে সমতা বা অভিস্রবণ চাপকে বজায় রাখতে সাহায্য করে। সোডিয়ামের মতনই দেহের মধ্যে অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পটাশিয়াম হৃদপেশির যে সংকোচন, আমাদের হার্ট বা হৃদপেশি এর যে সংকোচনটা এবং স্নায়ু স্পন্দন, এগুলো নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও পটাশিয়াম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এরপর আসে দেখো মানবদেহে ক্যালসিয়ামের কার্যকারিতা। ক্যালসিয়াম কি কি কাজ করে মানবদেহে? ক্যালসিয়াম রক্ত তঞ্চনে সাহায্য করে। দেখো কোথাও কেটে ছড়ে গেলে কি হয়, রক্ত বেরোতে থাকে, কিছুক্ষণ পর রক্তটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, তাই তো, সাধারণ ক্রিয়াতে। তাহলে এখানে মেন কাজ করে অনুচক্রিকা এবং ফাইব্রিনোজেন, এবং পরোক্ষভাবে এই ক্যালসিয়াম এই রক্ততঞ্চনে সাহায্য করে। এছাড়াও কঙ্কালতন্ত্র অর্থাৎ হাড়ের গঠনে কিন্তু ক্যালসিয়াম উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। পেশি তন্তু সংকোচনে সাহায্য করে ক্যালসিয়াম। আর কোষের মধ্যে এমন অনেক কাজ রয়েছে যেগুলো ক্যালসিয়াম না হলে কিন্তু চলে না। এরপর আসি দেখো মানবদেহে লোহার কার্যকারিতা। লোহা বা আয়রন, এটাও তো আমরা পেয়েছি একটা অতি প্রয়োজনীয় ধাতু। এটা কি কাজ করে? রক্ত তৈরি করতে সাহায্য করে লোহা বা আয়রন। লোহিত রক্তকণিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে, যেটা হচ্ছে রক্তের মূল উপাদান। এছাড়াও কোষে কোষে আমাদের যে অক্সিজেন পরিবহন করে যে পদার্থটা, হিমোগ্লোবিন, এটাই তো কোষের মধ্যে অক্সিজেনকে বহন করে নিয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বার করে এনে ফুসফুস পর্যন্ত পরিবহন করে। তাহলে এই কোষে কোষে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন গঠনেও কিন্তু লোহা বিশেষভাবে প্রয়োজনীয়। বোঝা গেল? এরপর আসে দেখো দেহ গঠন এবং দেহ রক্ষায়। তাহলে এই যে কোনো জীবদেহ তার গঠনের জন্য বা জীবদেহকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন কয়েকটা যৌগের নাম বলো। তাহলে এই যৌগগুলো কি কি? কার্বোহাইড্রেট, যাকে আমরা বলি শর্করা, প্রোটিন, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড। এই চারটে পদার্থ ভীষণ গুরুত্বপূর্ণ। কি জন্য? দেহ গঠন এবং দেহ রক্ষার জন্য। আর একদম শেষে আমরা চলে আসি দেখো এই যে যৌগগুলো গঠনে প্রয়োজনীয় অপরিহার্য মৌলগুলো কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড গঠন করে কোন মৌলগুলো? সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং ফসফরাস, যেগুলো জীব দেহ গঠনের মূল উপাদান। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত জায়গাটা তোমরা রেডি করো। এর পরের অংশ নিয়ে আমরা পরের দিন আলোচনায় আসবো। ধন্যবাদ।